হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটা সিরিজ করছিলাম, একটা হচ্ছে তোমাদের এনডিসির যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার একটা সিরিজ করছিলাম। আজকে হলো আমাদের এই সিরিজের আরেকটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা বেসিক্যালি ভেক্টর চ্যাপ্টারের 2023 ব্যাচের জন্য, 2023 ব্যাচের যারা পরীক্ষার্থী তাদের জন্য আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব। তো ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসেও আমরা 10টা এমসিকিউ এবং একটা রিটেন কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম যে ম্যাথ, নৌকা গুণ টানার সময় কোনটি দ্বারা প্রযুক্ত বলের উল্লম্ব উপাংশ প্রশমিত হয়? তাহলে ধরো নৌকাটা আমি গুণ টানতেছি, এটা হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে নৌকা, গুণ টানবো আমি, এটা হচ্ছে পানি আছে। এবার এই জায়গা থেকে ধরো এটা হচ্ছে পার, এই পারের দিকে আমাদের একটা দড়ি দিয়ে নৌকার গুণ টানতেছে কোনো একজন লোক, আরেকজন এইখানে বসে আছে, আরেকজন হচ্ছে এই জায়গায় বসে আছে। তো এই বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এই বরাবর ফোর্সের প্রভাবে ধরো এফ পরিমাণ ফোর্স আছে। এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফোর্স, এটা কিন্তু কোনো 2 ডাইমেনশনাল ফোর্স না, এটা 3 ডাইমেনশনাল ফোর্স। তাহলে 3টা উপাংশ থাকবে এটা। আমাদের 3টা উপাংশ নিয়ে আলোচনা করার দরকার নেই, 2টা উপাংশ নিয়ে আলোচনা করলেই হবে। একটা হলো তার এই যে সামনের দিকে একটা উপাংশ থাকে, আরেকটা ওই যে দেখো পার বরাবর ওই ভিতরের দিকে একটা উপাংশ আছে, এই ধরো ভিতরের দিকের উপাংশটা, আর আরেকটা হচ্ছে উপরের দিকে উপাংশ। তো এই জায়গায় হচ্ছে প্রশ্নে বলছে উলম্ব উপাংশ কোনটি দ্বারা প্রশমিত হয়। তো আমাদের উলম্ব উপাংশকে আমরা সিম্পলি এই যে এই জিনিসটা দ্বারা প্রকাশ করতে পারি। এই যে এইটা হচ্ছে বললাম উলম্ব উপাংশ। যদিও পারফেক্টলি উলম্ব উপাংশ কোনটা সেটা বোঝার জন্য কোন তলে আসো সেটা মেনশন করা লাগবে। তো আমি ধরে নিচ্ছি যে উপরের দিকের যেই উপাংশটা ওইটা উলম্ব না ধরে এই যে পার বরাবর যেটা সেটাকে উলম্ব ধরলাম, কারণ তোমাদের বইতে আমি বলছি এটা 3 ডাইমেনশনাল, বাট তোমাদের বইতে এই কনসেপ্টটা অ্যানালাইসিস করা হয়েছে 2 ডাইমেনশনাল দিয়ে। এই জন্য একটা উপাংশ সামনের দিকে আর এইটা হচ্ছে আরেকটা তার লম্ব দিকে উপাংশটা বের করছে তারা। তো এইটাকে তারা বলছে হচ্ছে উলম্ব উপাংশ বইয়ের অনুসারে উলম্ব উপাংশ। যদিও অ্যাকচুয়ালি পারফেকশনের জন্য তুমি 3টা উপাংশে ভাগ করা লাগবে। তো এটা যদি আমার উলম্ব উপাংশ হয়, এই উলম্ব উপাংশটা কার দ্বারা প্রশমিত হয়? এইখানে এই যে লোকটা বসে আছে, এই লোকটার হাতে কি একটা বৈঠা থাকবে না? একটা কি থাকবে? হ্যাঁ, একটা বৈঠা থাকবে। এই বৈঠা দিয়ে এই লোকটা হচ্ছে গিয়ে এই উলম্ব উপাংশটাকে কি করবে? নিউট্রালাইজ বা প্রশমিত করবে। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি নাম্বারটা, নৌকার হাল। পরের কোশ্চেনে যাই। এখানে দেখো, এখানে নেগেটিভ আই ক্যাপ, এটা হচ্ছে একটা 3 আই ক্যাপ, এটা হচ্ছে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, কে ক্রস জে। কে এর সাথে জে কে যদি আমরা ক্রস করি তাহলে কি পাবো? আই এর সাথে জে ক্রস করলে পাবো হচ্ছে কে। এরকম একটা সাইকেল আছে, তোমরা দেখছো নিশ্চয়ই। আই এর সাথে জে ক্রস করলে পাও কে, কে এর সাথে আই ক্রস করলে পাও জে। কে এর সাথে জে উল্টা দিকে ক্রস করতেছি, তাহলে আমরা এখানে বলতে পারবো কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান উল্টা দিকে যেহেতু গেছি তাই হবে মাইনাস আই ক্যাপ, নেগেটিভ আই ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের এ ভেক্টরটা কোনটা? বস, এ ভেক্টর হচ্ছে নেগেটিভ 3 আই ক্যাপ। আর বি ভেক্টর কোনটা? বি ভেক্টরটা হচ্ছে নেগেটিভ আই ক্যাপ। এই নেগেটিভ 3 আই ক্যাপ আর নেগেটিভ আই ক্যাপ, এই দুইটা ভেক্টর কিভাবে কাজ করতেছে? এইটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের পজিটিভ দিকটার ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, নেগেটিভ দিকের ইউনিট ভেক্টর হচ্ছে নেগেটিভ আই ক্যাপ। 3 আই ক্যাপ মানে কি? এটার সাথে 3 গুণ হবে, একই দিক বরাবর 3 আই ক্যাপ, তাই না? নেগেটিভ ডিরেকশন বরাবর। এই দুটা ভেক্টর কি রকম? একই দিকে কাজ করতেছে, তাই সদৃশ ভেক্টর। একই দিকে কাজ করলে কি হবে? সদৃশ ভেক্টর। এটা কারেক্ট আনসার। বিপ্রতীপ ভেক্টর কি হবে? দেখো, একটার মান 3, এটার মান কত? 3, নেগেটিভ দ্বারা ডিরেকশনটা বোঝাচ্ছে। একটার মান 3, তাহলে এটার বিপ্রতীপ যদি হতে হয়, 3 এর বিপ্রতীপ যদি হতে হয় তাহলে হওয়া লাগবে 1/3। কিন্তু আরেকটার মান কি 1/3? এটার মান কি ভাইয়া 1/3? না, তাই আমার এটা বিপ্রতীপ হবে না। আচ্ছা, আমি একটা ভুল করছি আসলে। আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে এই যে বি ভেক্টরের সাথে তো 1/3 একটা গুণ আছে, এটা আমি দেখি নাই আসলে, দুঃখিত ভাইয়া। বি ভেক্টরের সাথে যে 1/3 গুণ আছে এটা আমি দেখি নাই। তাহলে আমাদের এ ভেক্টরটা হচ্ছে 3 আই ক্যাপ, এটা ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর। তাহলে বি ভেক্টরটা হচ্ছে 1/3 গুণ করে দিলে নেগেটিভ 1/3 আই ক্যাপ।
এবার তাহলে ঠিক আছে, a এর মান হচ্ছে 3, b এর মান তার বিপ্রতীপ 1/3, 1/3, তাহলে এটা বিপ্রতীপ ভেক্টর। কিন্তু এরা দেখো একই দিকে কাজ করতেছে, দুইটাই এই দিকে কাজ করতেছে, তো বিপরীত দিকে কাজ না করলে এটার অ্যান্সার হবে এ। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। পরেরটাতে যাই। এ বি সি তিনটা ভেক্টরের মান সমান, এগুলো ভেক্টর রাশি, এগুলো সব ভেক্টর রাশি। এই যে ইটালিক ওয়ার্ডে লেখা তো এই জন্য মনে হইতে পারে যে এগুলো ভেক্টর কেমনে হলো, এগুলো কিন্তু সব ভেক্টর রাশি, ইটালিক ওয়ার্ডে লেখা আছে তাই ভেক্টর বোঝাচ্ছে। দেখো আমাকে বলছে এটা বের করতে হবে, তিনটার মান সমান এবং আরেকটা কন্ডিশন বলে দিছে বি এবং সি দুইটাই এ এর উপর লম্ব। বি ভেক্টর এবং সি ভেক্টর দুইটা ভেক্টরই এ ভেক্টরের সাথে লম্ব। এবার আমাদের যে এই মানটা বের করতে বলছে এই মানটা একটু বের করি। এ ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস টোয়াইস সি ভেক্টর সমান সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে এই যে এই ডটটা যদি আমি প্রত্যেকের সাথে করে দিই, এ ডট এ প্লাস এ ডট বি প্লাস 2 এর মতো থাকলো এ ডট সি। ভাইয়া খেয়াল করে দেখো তো, এ ভেক্টরের সাথে বি আর সি দুইটাই লম্ব, তাহলে এটার মান কত? দুইটা লম্ব হলে এটা 0, এ ডট সি এটাও 0, বাকি থাকতেছে এ ডট এ, এর মান 6, আরেকটা এর মানও 6, দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে 6 স্কয়ার cos 0। এটার মান কত আসতেছে? ও এটা 0 লিখছি কেন আমি, আয় হায় সি 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 সি, তো বাইর করতে হবে কত, তাহলে 6 6 36, এটা হচ্ছে অ্যান্সার 36 হচ্ছে আমাদের এটার কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? পরের ম্যাথ, এই যে আমাদের এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, বলছে যে বি মাইনাস এ ভেক্টরটা কোন সমতলে অবস্থিত। তাহলে বি মাইনাস এ, বি ভেক্টর মাইনাস টোয়াইস এ ভেক্টর। প্রশ্ন আজকে উল্টা দেখতেছি, বি ভেক্টর থেকে টোয়াইস এ বাদ দাও, বি ভেক্টর কোনটা? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, মাইনাস করা লাগবে 2 এর সাথে গুণ হচ্ছে 2i ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখান থেকে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই দুইয়ের সাথে এই দুই গুণ করলে মাইনাস 4i ক্যাপ, এই দুইয়ের সাথে এই দুই গুণ করলে মাইনাস 4k ক্যাপ। এখন এখান থেকে আমরা 4i বাদ দিলে কাটাকাটি চলে যাচ্ছে, এর পাশাপাশি আমার কি থাকতেছে 2j, 5k থেকে 4k বাদ দিলে প্লাস k। এখন এইটা দেখো শুধুমাত্র y কম্পোনেন্ট আছে আর হচ্ছে z কম্পোনেন্ট আছে, y কম্পোনেন্ট হচ্ছে 2, z অক্ষ বরাবর 1, তাহলে এইটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে? এইটা কাজ করবে হচ্ছে ভাইয়া yz প্লেন বরাবর, অক্ষ না কোন প্লেন বরাবর? yz প্লেন বরাবর। এখানে xyz কিন্তু কোনো প্লেন না, xyz প্লেন হয় হচ্ছে দুইটা অ্যাক্সিস সম্মিলিত হয়ে, সো xyz এটা কোনো প্লেন না, yz হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে আসো, a সমান সমান c, a ভেক্টরের মান c ভেক্টরের সমান, তাহলে a ক্রস c ক্রস a এটার মান কত হবে? খেয়াল করে দেখো ভাইয়া, a ভেক্টর আর c ভেক্টর যদি সমান ভেক্টর হয়, দুইটা সমান ভেক্টর, তাহলে c ক্রস a এটা কি আসবে? দুইটা সমান ভেক্টর হলে a ভেক্টর আর c ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে না? a ভেক্টর আর c ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তাহলে c ক্রস a এটা কি হবে? ca sin থিটা, ca sin 0 এর সাথে আছে হচ্ছে কি একটা ইটা ক্যাপ, এই পুরাটুকুর ভ্যালু হয়ে যাবে কি একটা 0 ভেক্টর c ক্রস a। c ক্রস এটা যদি 0 ভেক্টর হয়ে যায়, তাহলে 0 ভেক্টরের সাথে একটা a ভেক্টর গুণ করলে সেটার অ্যান্সারও হবে 0, ক্রস গুণ 0 ভেক্টরের সাথে একটা a ভেক্টর ক্রস গুণ করলে সেটাও হয়ে যাবে একটা 0 ভেক্টর। ক্লিয়ার? ঠিক আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 3 2 2 5 3, a আর b বিন্দু, তাহলে b বিন্দু থেকে a বিন্দুর দিকে একক ভেক্টর বের করতে হবে। তাহলে লেটস সে আমরা একটু যদি ছবিটা আঁকার চেষ্টা করি, আমাদের এইটা হলো গিয়ে ধরে নাও এইটা হলো গিয়ে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক, আমি এখান থেকে আঁকবো, এইটা হচ্ছে আমার বি বিন্দু, এইটা হচ্ছে আমার এ বিন্দু। তাহলে বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 2 5 3,
এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 4 3 2। তাহলে বি থেকে এ বরাবর একটা ভেক্টর, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর লাগবে। তাহলে বি এ ভেক্টর, এটার ইউনিট ভেক্টর আগে বলো, বি এ ভেক্টরটা কি হবে? বি এ ভেক্টরটা হবে বি বিন্দু, সরি শেষ বিন্দু কোনটা? এ বিন্দু। আদি বিন্দু কোনটা? বি বিন্দু। তাহলে বি এ ভেক্টরের এটা শেষ বিন্দু, এটা আদি বিন্দু, শেষ মাইনাস আদি করা লাগবে। তাহলে শেষ মাইনাস আদি করব। 4 - 2 2 i ক্যাপ, 3 - 5 -2 j ক্যাপ, 2 - 3 2 - 3 করলে -k ক্যাপ। এবার এইটার মান কত? একক ভেক্টর লাগবে, তাহলে একক ভেক্টর দিয়ে ভাগ করা লাগবে। 2i ক্যাপ -2 j ক্যাপ -k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান 2 দুগুণে 4 2 দুগুণে 4 8 আর একে 9। তাহলে 2i ক্যাপ -2 j ক্যাপ -k ক্যাপ ডিভাইডেড বাই 9 কে রুট করলে 3। এটার आंसर আসবে কি? 2/3i ক্যাপ 2/3i ক্যাপ -2/3 j ক্যাপ -1/3 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে आंसर। আর কোনোটা কি মিলে? না, আর কোনোটা মিলে না, আর কোনোটা মিলে না। আরেকটা হইতে পারে এখানে একটি একক ভেক্টর, দেখো খেয়াল করে দেখো, যদি তোমাকে উল্টা প্রশ্ন করতো এ থেকে বি বরাবর, এ থেকে বি বরাবর একক ভেক্টর এ বি ক্যাপ, এটা বের করতে বলতো, তাহলে কি হয়ে যেত? ডিরেকশন যেহেতু উল্টা, তাহলে জাস্ট সিম্পলি এটার আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলেই চলে আসতো। দেখো ডি নাম্বার অপশনটা সেটা, -2/3 -2/3, ও না ডি নাম্বার অপশন তো না, বি নাম্বারটা -2/3 প্লাস 2/3 প্লাস 1/3, এটা হচ্ছে এ বি ক্যাপ, উল্টাটা। এখানে একটা ছবিটা মিসিং আছে, ছবিটা একটু এঁকে দেই আমি। ছবিটা হচ্ছে অনেকটা এরকম, এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের সি এ বি, এ বি সি, এই বরাবর পি, এই বরাবর কিউ, এই বরাবর কাজ করতেছে আর ভেক্টর। এখন আমাকে কি বের করতে বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় ওস্তাদ বলেন, তাহলে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান না? দুইটা সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কি হবে? সমান। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কত হবে? এটা হবে 45, এইটা হবে 45। এবার আমাকে প্রশ্ন বের করতে বলছে কি? প্রশ্ন বের করতে বলছে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। কিউ ভেক্টর এই দিকে, আর ভেক্টর এই দিকে, অ্যান্সার তো 45 না। অ্যান্সার 45 লিখেছো, তুমি ফেসে গিয়েছো। তুমি অ্যান্সার 45 লেখার সাথে সাথে স্যাররা তোমার নাম্বারটা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কি হবে? কেন? দেখো তো ভাইয়া, এখানে আমার কিউ এর আদি বিন্দু কোনটা? কিউ ভেক্টরের আদি বিন্দু বি, আর ভেক্টরের আদি বিন্দু সি। ভেক্টরের কোণ বের করার জন্য অবশ্যই দুইটা ভেক্টরের কোণ বের করার জন্য অবশ্যই কনভেনশন অনুযায়ী দুইটার আদি বিন্দু সেম হওয়া লাগবে। দুইটার আদি বিন্দু যদি সেম করতে হয়, তাহলে আমার এই কিউ ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে। কিউ ভেক্টরটাকে কি করতে হবে? শিফট করতে হবে। এই যে কিউ ভেক্টরটাকে আমি যদি শিফট করে এইখানে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাই? কিউ ভেক্টরকে শিফট করে এখানে নিয়ে আসলাম, তাহলে শিফট করে ওইখানে নিয়ে আসলে ওইটা হয়ে যাবে আমাদের কিউ ভেক্টর। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তখন এটা কত হবে? 135 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 135 ডিগ্রি। সো সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কতটুকু হবে? একটা জায়গায় দুইটা সমান বল কাজ করতেছে, এটা একটা বল, এটা একটা বল, এইটা আরেকটা বল। তাহলে প্রথম যে বলটা আছে, এই বলটার মান কত? এটার মান মনে করো হচ্ছে গিয়ে পি। এটার মান কত? এটার মানও মনে করো পি। তাহলে যদি দুইটার মানে পি হয়, এই দুইটার লব্ধি কোন দিকে কাজ করবে? এই বরাবর লব্ধি। এই লব্ধির মানটা কি হবে? দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এটার মান কি হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার, এটা আসবে √2p। তো কত গুণ হচ্ছে? √2 গুণ হচ্ছে। cos 90 এর ভ্যালু তো বাদ চলে যাচ্ছে, cos 90 এর ভ্যালুটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই জন্য আমি √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, √2p। তারপর একটা কি বলছে? একটা লন রোলার দেওয়া আছে, এই লন রোলারটার উপর একটা
ঠেলা বল প্রয়োগ করা হচ্ছে। ঠেলা বলটা কত? এফ সমান সমান 100 নিউটন। এইটা হচ্ছে এফ বল। এই এফ এর ভাইয়া দুইটা উপাংশ, এই এফ এর দুইটা উপাংশ, একটা উপাংশ এই দিকে যেটা হলো এফ cos 30 এবং আরেকটা উপাংশ এই দিকে যেটা হলো এফ sin 30। আর এই অবজেক্টটার ওজন বল, এই লন রোলারটার ওজন বল নিচে নেমে যাচ্ছে। কতটুকু নিচে নেমে যাচ্ছে? সরি, ওজন বল নিচের দিকে কাজ করতেছে কতটুকু? mg পরিমাণ কাজ করতেছে। আপাত ওজন, আপাত ওজন মানে কি? আপাত ওজনটা একটু খেয়াল রাখবা। তল, এই লন রোলারটাকে, তল বা ভূমি এই লন রোলারটাকে ঊর্ধ্বমুখী যে বলটা দিবে বা উলম্ব দিকে যে বলটা দিবে সেই বলটাকে আমরা আপাত ওজন হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এইখানে আপাত ওজন n, ঠিক আছে? এই আপাত ওজন n, nটা কত? n এর ভ্যালুটা কত? n সমান সমান mg প্লাস f sin 30 লেখা যায়। দেখো তো, কারণ কি? দেখো এই যে এই লন রোলারটা কি উপরে নিচে নাচানাচি করতেছে, ওঠানামা করতেছে? করতেছে না। তার মানে উপরের দিকের বল আর নিচের দিকের বল হলো ভাইয়া সমান। উপরের দিকের বল আর নিচের দিকের বল যদি সমান হয়, তাই আমরা বলতে পারবো n সমান সমান mg প্লাস f sin 30। আর স্বাভাবিক অবস্থায় তার ওয়েট কত? ওয়েট হচ্ছে গিয়ে mg। তাহলে আপাত ওজন বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে f sin 30। f এর ভ্যালু হচ্ছে 100, 100 না? হ্যাঁ, sin 30। তার মানে এখানে আমার টোটাল ভ্যালুটা আসবে 50 নিউটন। আপাত ওজন বৃদ্ধি পাইছে, আপাত ওজন বৃদ্ধি পাইছে হচ্ছে ভাইয়া 50 নিউটন। 50 নিউটন হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পরেরটা, যদি রাস্তার সাথে লন রোলারটির কোনো ঘর্ষণ না থাকে তবে লন রোলারটির ক্ষেত্রে কোনটি সঠিক হবে? রাস্তার সাথে কোনো ঘর্ষণ নাই, রাস্তার সাথে কি নাই? কোনো ধরনের কোনো ঘর্ষণ নাই। যদি রাস্তার সাথে কোনো ঘর্ষণ না থাকে, ঠিক আছে, একটু 1 মিনিট একটু দেখি। আগের ম্যাথটাতে আমাদের কি 10 কেজি লন রোলারের আপাত ওজন বৃদ্ধির পরিমাণ বের করতে বলছে, আপাত ওজন বের করতে বলে নাই। আচ্ছা, এখানে যদি ঘর্ষণ না থাকে ভাইয়া, ডান দিকে কি ফোর্স কাজ করতেছে? এফ cos থিটা ফোর্স, cos 30। বিপরীত দিকে কোনো ঘর্ষণ নাই, এই বরাবর কাজ করতেছে mg, আর একটা কাজ করতেছে হচ্ছে f sin 30। এটা আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে নরমাল ফোর্স n। এখন এখানে উপরে নিচে ব্যালেন্স অবস্থায় আছে। যদি এইটার উপর f cos 30 ডান দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই ফোর্সটা কি একটা কনস্ট্যান্ট ফোর্স না? ফোর্সটা তো কনস্ট্যান্ট, এফ এর মান 100, cos 30 সবকিছু কনস্ট্যান্ট। f cos 30 এটার ভ্যালু কত হবে? 50√3। এটা একটা কনস্ট্যান্ট ফোর্স। তাহলে একটা অবজেক্টের উপর যখন একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই হতে থাকবে তখন সে কি একটা ত্বরণে চলতে থাকবে এবং এই ত্বরণটা কি হবে? সমত্বরণ হবে। দ্যাট মিন্স এ হচ্ছে ত্বরণ একই থাকবে। আপাত ওজন তো হ্রাস পাবে না, সমবেগ থাকবে না। কেন? কারণ তার উপর বল প্রয়োগ করা হচ্ছে, ত্বরণ থাকবে, ত্বরণের কারণে বেগের চেঞ্জ হবে, ত্বরণ বৃদ্ধি পাবে না, ত্বরণটা সেম থাকবে। এই জন্য ডি নাম্বারটা কারেক্ট আছে। শেষ, আমাদের এমসিকিউর পার্টটা শেষ। এই বছরে 2023-এ তাহলে এমসিকিউগুলো একটু সহজ আসছিল, দেখতে পাচ্ছ তোমরা যে মোটামুটি একটু ইজি আসছে, কিন্তু তেমন একটা বেশি প্যারা লাগে নাই, ক্যালকুলেশন লাগে নাই। 26 ব্যাচের যেই কোশ্চেনটা, সেই কোশ্চেনটার তুলনামূলক একটু টাফ আসছিল বা এমসিকিউটা একটু বুঝার অনেক কিছু আসছিল, ঠিক আছে, ক্যালকুলেশনের অনেক জায়গা ছিল। এখানে কি বলছে? একটা, এই দেখো, এ বিন্দু থেকে একটি নৌকা দুটি অপরিবর্তনীয় বেগ, মানে কি অপরিবর্তনীয় বেগটার? এটার মানে কি? এটার মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি। এই নৌকাটার দুই দিকে দুইটা বেগ কাজ করতেছে। ধরো দুইজন মাঝি আছে বা দুইটা ইঞ্জিন আছে, একটা ইঞ্জিন এই দিকে যাওয়া শুরু করবে আর একটা ইঞ্জিন এই দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে নৌকাটা চলবে কি? তাদের লব্ধি বরাবর। নৌকাটা চলবে কোন বরাবর? তাদের লব্ধি বরাবর। অথবা এভাবে চিন্তা করতে পারো, একজন মাঝি এই দিকে চালাচ্ছে আর একজন মাঝি এই দিকে চালাচ্ছে। তাহলে এই বরাবর কি বললো? নৌকাটি এদের লব্ধি বরাবর গতিশীল। ফাইন, এটাই তো আমি যেটা বললাম, দুটি অপরিবর্তনীয়, মানে একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে v2। নৌকাটা এদের লব্ধি বরাবর একদিকে যাচ্ছে। অবস্থান ভেক্টর কাকে বলে? স্রোতের বেগ বলে দিছে 5। অবস্থান ভেক্টর কাকে বলে বলেন? অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর স্থানাঙ্ক যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান বা স্থানাঙ্ক যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়।
কি শর্তে স্কেলার গুণফলের মান ঋণাত্মক হবে? কোন শর্তে দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান ঋণাত্মক হবে? দুইটা ভেক্টরের স্কেলার গুণফল কি? a ডট b মানটা কি হবে? ab cos 30, ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে a আর b এর মধ্যবর্তী কোণ। এখন ভাইয়া এই যে এই দুইটা ভেক্টরের মানের কি কোনো নেগেটিভ হওয়া সম্ভব? a অলওয়েজ পজিটিভ, b অলওয়েজ পজিটিভ, তার মানে ab কি অলওয়েজ পজিটিভ। দ্যাট মিনস ইফ cos থিটা নেগেটিভ হয়, যদি cos থিটা নেগেটিভ হয় তাহলে আমরা a ডট b ও পাবো নেগেটিভ। cos থিটা কখন নেগেটিভ হয়? যখন থিটার মান দ্বিতীয় চতুর্ভাগে উৎপন্ন হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হলে, সেক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এইটা হয় তাহলে গুণফলের মান ঋণাত্মক হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া, তোমরা বলতে পারো যে আচ্ছা চতুর্থ চতুর্ভাগেও তো cos থিটার মান নেগেটিভ হয়, চতুর্থ চতুর্ভাগেও cos থিটার মান নেগেটিভ হয়, তাহলে সেটা কেন বললো না ভাইয়া? সেটা কেন বললো না ভাইয়া? ও চতুর্থ না, হ্যাঁ সরি, তৃতীয় চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে তো পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ধরো একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, হ্যাঁ এটাও একটা কনভেনশন, কোণের একটা কনভেনশন, আর একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ কত? তুমি কিন্তু তাদের মধ্যবর্তী কোণ এইটাকে বলবা, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কাজ করতেছে, কিন্তু আবার তুমি যদি এইটাকে দেখো, এইটা তৃতীয় চতুর্ভাগে কাজ করতেছে। আমরা অলওয়েজ যেটা ট্রাই করি সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে এইটা নিব নাকি এইটা নিব, অবশ্যই সেই কোণটা 180 থেকে ছোট হইতে হবে, প্রবৃদ্ধ কোণ হওয়া যাবে না। ভেক্টরের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 থেকে ছোট হওয়া লাগবে, সেটা প্রবৃদ্ধ কোণ হওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা এইটাকে নিব না, নিব হচ্ছে এইটাকে। তো খেয়াল করে দেখো, তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ হওয়া সম্ভবই না, কারণ 180 থেকে বড় হওয়া সম্ভবই না কোণ, 180 থেকে অলওয়েজ ছোট হবে। এরপর কি বলছে? v1 এবং v2 এর উভয়ের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এটা সহজ ম্যাথ, দেখবে এটার অ্যান্সার আমি চাইলে তোমাকে একবারও বলে দিতে পারবো, কিন্তু আমি একটু করাই দিব তোমাকে এই ম্যাথটা, ঠিক আছে? কিরকম হচ্ছে, ধরো আমরা এই যে এখানে ভেক্টরটার লম্ব দিকে একক ভেক্টর, এটা বের করার জন্য কি করি? লম্ব দিকে একক ভেক্টর বের করার জন্য আমরা কি করি? লম্ব দিকে একক ভেক্টর এইটা বের করার জন্য আমরা ক্রস প্রোডাক্ট করি নাকি? এটা যদি ইটা হয়, ইটাকে আমরা লিখতে পারি, গ নাম্বারটা, এটাকে আমরা লিখতে পারি v1 ক্রস v2, দুইটার ক্রস প্রোডাক্টকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিব, v1 ক্রস v2 এর ম্যাগনিটিউড, এটা দিয়ে ভাগ করে দিব। এখন এইখান থেকে দেখো তো v1 এর মানটা আমরা বা v1 ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি? v1 এই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে v1 ভেক্টর। এই v1 ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণ করে আছে? এটাকে ধরলাম x অক্ষ, এটাকে ধরলাম y অক্ষ। x অক্ষের সাথে কত কোণ করে আছে? 45। তাহলে আমরা এখান থেকে v1 কে কি লিখতে পারবো? v1 সমান সমান v1 cos 45 i cap প্লাস v1 sin 45 j cap, উপাংশে ভাগ করে দিছি বস। দেখো v1 কে একটা উপাংশ এইদিকে v1 cos 45, অ্যাঙ্গেল কত? 45, তার সাথে লম্বটা কি? v1 sin 45, তাহলে v1 cos 45 i cap, v1 sin 45 j cap। v1 এর মান কত? v1 এর মান হচ্ছে 10, 10 45, তাহলে 45 মান হচ্ছে 1/√2, তাহলে 10/√2 i cap প্লাস 10/√2 j cap, j cap। একই রকম ভাবে v2 ভেক্টরটা কত হবে? v2 ভেক্টরটা কত হবে? v2 ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে রাখছে? এইটা 30 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে v2 ভেক্টরটা x অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ করে আছে, তাহলে v2 এর ভেক্টর ফর্মটা কি হবে? v2 cos 120 ডিগ্রি i cap প্লাস v2 sin 120 ডিগ্রি j cap। এখান থেকে আমরা v2 এর মান হচ্ছে 30, cos 120 ডিগ্রির মান হচ্ছে নেগেটিভ হাফ i cap প্লাস v2 এর মান হচ্ছে 30, sin 120 ডিগ্রির মান হচ্ছে হাফ j cap। এই ভুল লিখছি, sin 120 ডিগ্রির মান হচ্ছে √3/2।
তাহলে এটার মান আসবে হচ্ছে -15 i ক্যাপ প্লাস 15√3 j ক্যাপ। তো v1 এর মান দেখো যে পাইছো তুমি, v2 এর মান দেখো পাইছো তুমি। এবার কি তাদের ক্রস প্রোডাক্ট বের করতে পারবা? সেই ক্রস প্রোডাক্টকে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে একক ভেক্টরটা পেয়ে যাবা। আমি তোমাকে এটার অ্যান্সার বলে দিতে পারবো। কেন, কিভাবে? দেখো এটা সিম্পলি ব্যাপার। v1টা কোন তলে আছে? xy তলে। v2টা কোন তলে আছে? xy তলে। তাহলে এই দুইটার সাথে লম্ব তলটা আসলে কোনটা? তুমি জাস্ট ক্রস প্রোডাক্ট করে দাও না, ক্রস প্রোডাক্ট করে দিলে এটা কি জেড অক্ষ আসতেছে না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই হলে ক্রস প্রোডাক্ট কত আসবে? জেড অক্ষ। তাহলে একক ভেক্টর জেড ক্যাপ। তুমি যদি এইটুকু এক্সপ্লেইন করতে পারো তাও তুমি 3 এ 3 পাবা। আমার মতো এত বড় করে যদি ক্যালকুলেশন না করে তুমি যদি জাস্ট এইটুকু এক্সপ্লেইন করতে পারো তাও তুমি 3 এ 3 পাবা, কারণ তুমি বুঝছো। বুঝা গেছে? সো তুমি চাইলে এইটুটা বের করে এটা করতে পারো, অথবা যেটা বললাম সেটাও করতে পারো। এরপরের কথা হচ্ছে পরের যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে কি বলছে, সেইখানে কি বলছে আসলে আমি একটু মুছে দেই এটা। এইখানে আমাদেরকে বলছে যে স্বল্পতম দূরত্বে নদী পার হইতে হবে। স্বল্পতম দূরত্বে নদী পার হতে হলে v2 এর কৌণিক অবস্থানের পরিবর্তন আনতে হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্বল্পতম দূরত্ব, এইখান থেকে যাত্রা শুরু করছি, খুব ঠান্ডা মাথায় বুঝো ভাইয়া, এখান থেকে যাত্রা শুরু করছি, আমি পৌঁছাইছি কোথায়? পৌঁছাইছি কি এখানে। যদি এখানে পৌঁছাইতে পারি তাহলেই তো স্বল্পতম দূরত্বে নদী পার হব, নাকি? স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগ এই দিকে। কত? u = 5 মিটার পার সেকেন্ড। এখন এখন এইখান থেকে যদি আমরা v1 কে বলি, v1 এই দিকে কম্পোনেন্ট কত হবে v1 এর? এই কম্পোনেন্টটা হচ্ছে v1 এর, লেটস সে এই কম্পোনেন্টটা হচ্ছে v1 এর v1 cos 45, আর এই দিকের কম্পোনেন্টটা কত v1 এর? v1 sin 45। কথা ক্লিয়ার? v1 cos 45 আর ওই দিকের কম্পোনেন্ট হচ্ছে v1 sin 45। v2 এর অ্যাকচুয়াল পজিশন আমি জানি না, আমার টার্গেট কি? এখান থেকে এখানে যাওয়া। v2 এর অবস্থানটা বা কৌণিক অবস্থানটা বা যাত্রা যেদিকে শুরু করছে সেই ডিরেকশনটা আমি চেঞ্জ করতে পারবো, সেটা আমার হাতে আছে। যেহেতু চেঞ্জ করতে পারতেছি তাই আমি এটাকে ইনিশিয়ালি 30 ডিগ্রি না ধরে থিটা ধরি। আমি থিটা ধরে ম্যাথটা করব, ম্যাথটা করে তারপরে আমি দেখব থিটার মান 30 ডিগ্রি নাকি সেটার চেয়ে বাড়াইতে হবে নাকি কমাতে হবে। প্রশ্নটা বুঝা গেছে ম্যাথের? বুঝো, এইদিকে ভেক্টর কাজ করতেছে একটা v2। এবার আমাকে বলছে এখান থেকে এদিকে আমার যেতে হবে। এই যাওয়ার জন্য আমি ধরে নিছি এই অ্যাঙ্গেলটা 30 না থিটা। এবার আমি এখান থেকে এখানে যাব, কোন থিটা এর মানের জন্য এখান থেকে এখানে যেতে পারবো সেটা বের করতে হবে। ঠিক আছে? এবার বলো, এইটা যদি ভাইয়া থিটা হয়, এইটুকু কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তাহলে এই যে v2 এর এই ডিরেকশন বরাবর, স্রোত বরাবর উপাংশ কত হবে? এই উপাংশটা কত হবে? এইটার সাথে কত কোণ করে আছে? 90 প্লাস থিটা। তাহলে এই যে এই কম্পোনেন্টটা হবে v2 এর এই ডিরেকশন বরাবর কত হবে? v2 cos 90 প্লাস থিটা হবে, তাই না? আর এই যে স্রোতের সাথে লম্ব বরাবর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা বরাবর কি হবে? v2 sin 90 প্লাস থিটা। স্রোত বরাবর যেটা যদি cos হয় তার সাথে লম্ব বরাবরটা হবে sin। দ্যাটস ইট। এবার ভাইয়া আমাকে বলো, আমি যদি এখান থেকে এখানে যাই, আমি কি পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করছি? এখান থেকে এখানে গেছি, পার বরাবর এই যে এই ডিরেকশন বরাবর কোনো দূরত্ব অতিক্রম করছি? করি নাই। তাহলে আমি কি লিখতে পারি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা কত? 0 না?
পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয়, এটা সমীকরণটা আমরা কি লিখতে পারি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে পার বরাবর বেগ গুণ সময়, এটা আসবে হচ্ছে 0। সিম্পল সিম্পল। দূরত্ব না, আরেকটু ভালো করে লিখি, নাহলে কারো একজনের আবার সমস্যা হয়ে যাবে দূরত্ব আবার সরণ না লিখলে। তাহলে দেখো, পার বরাবর অতিক্রান্ত সরণ এটা কি হবে? 0। এই সরণটা আবার কি আমাদের? বেগ ইন্টু সময়। বেগটা যদি পার বরাবর হয়, সরণটাও কোন বরাবর হবে? পার বরাবরই হবে। বোঝা যায় কথা? এবার যদি পার বরাবর বেগের কথা বলি, পার বরাবর বেগটা কত? পার বরাবর বেগ হচ্ছে 3টা মোট। কি কি? v1 এর একটা উপাংশ, v2 এর একটা উপাংশ এবং স্রোতের বেগ। তাহলে আমি লিখি একটু, পার বরাবর 3টা উপাংশ। v1 cos 45 যোগ v2 cos 90 প্লাস থিটা যোগ u, এই তিনটার সাথে টাইম গুণ করে আমি পাবো হচ্ছে 0। কথা ক্লিয়ার? এই তিনটার সাথে টাইম গুণ করবো, তিনটা যোগফলের সাথে টাইম গুণ করে 0 বানাবো। তাহলে এই টাইমটা যদি এই পাশে চলে যায়, সেটাও থাকবে 0। v1 এর মান কত ভাই? 10 cos 45 যোগ v2 এর মান কত? 30। আচ্ছা, cos 90 প্লাস থিটা এটা কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, তাহলে এটা কি আমরা নেগেটিভ বলতে পারবো না? নেগেটিভ sin থিটা মাইনাস 30 sin থিটা প্লাস u এর মান 5 সমান সমান টিটা ওই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল 0। cos 45 মান হচ্ছে 10/√2 প্লাস 5 সমান সমান 30 sin থিটা। ভাইয়া এইখান থেকে তুমি থিটা এর যে মানটা, সেই থিটা এর মানটা বের করবা। থিটা এর মানটা বের করার পর যদি সেটা 30 ডিগ্রি আসে, তাহলে তুমি বলে দিবা কৌণিক অবস্থানের কোনো পরিবর্তন করা লাগবে না। আর যদি সেটা 30 ডিগ্রি না হয়ে অন্য একটা কোণ আসে, তাহলে তোমার ওইভাবে অ্যান্সারটা বলতে হবে। আমি একটু বের করে দেখি কত আসে। ক্যালকুলেটরটা নিয়ে আসলাম। তাহলে 10/√2 প্লাস 5 ভাগ 30, তারপরে হচ্ছে সাইন ইনভার্স অ্যান্সার। এটা আসবে হচ্ছে 23.73 ডিগ্রি। তার মানেটা হচ্ছে কি? তার মানে হলো যে আমার 30 ডিগ্রির মান কমিয়ে 23.73 ডিগ্রি করতে হবে। আশা করি বুঝতে পারছো এই প্রবলেমটা। তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো এই প্রবলেমটা। খুবই সুন্দর ম্যাথ ছিল। এইটা নদী নৌকা রিলেটেড একটা ভালো ম্যাথের মধ্যে পড়বে। তো এই পুরো ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। অনেক কিছু হলেও শিখতে পারছো। অনেক কিছু শিখাই নেই আমি আসলে এই ভিডিওতে, কিছু হলেও শিখতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।